হেডলাইন এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি বিএনপির প্রধান এবং বেগম খালেদা জিয়া ওনার বিষয়ে কথা বলতে যাচ্ছি এবং আমি ব্যানারে লিখেছি যে খালেদা জিয়ার মৃত্যু, সেখানে তাতেও আবার রাজনীতি কেন। এই বিষয়টা বলার কারণ হচ্ছে যে দেখুন, খালেদা জিয়া মারা গেছেন, ওনাকে সম্মানের সহিত আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। উনি আমাদের দেশের একজন নেত্রী ছিলেন এবং একটা বৃহৎ অংশ, আমরা যদি একেবারে কম করেও বলি 30% লোকের নেত্রী ছিলেন। সুতরাং সম্মান রেখেই বলি, কারণ ওনার সমকক্ষ হওয়ার মতন যোগ্যতা বা ক্ষমতা আমার নেই। সুতরাং আমি ওনার বিরুদ্ধে কোনো খারাপ আচরণ বা খারাপ কথা বলতে তো পারবই না, কারণ এটা পারিবারিক শিক্ষাও না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু মারা গেছেন এজ এ মুসলমান, তার জন্য আমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা পড়তেও দ্বিতীয়বার চিন্তা করিনি যখনই খবর পেয়েছি। তো সবচেয়ে দুঃখজনক বিষয় যে উনি মারা গিয়েছেন, ওনার জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে, তাতেও আমার কোনো প্রবলেম নেই, সবকিছুই ঠিকঠাক আছে। এবং আপনারা জানেন যে আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তারা সহ আওয়ামী লীগের সেন্ট্রালের অনেক বড় বড় নেতা সকলেই শোক জ্ঞাপন করেছেন। এমনও জানা যাচ্ছে শেখ হাসিনা নাকি সরাসরি তারেকের সাথেও ফোনে কথা বলেছেন। আগামীকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের নেতৃবৃন্দ, প্রেসিডেন্টরা সকলেই শোক প্রকাশ করেছেন। এখানে আমি কেন আবার রাজনীতি দেখছি ভিতরে? সকলেই যখন শোক প্রকাশ করছেন, এর ভিতরে আমাদের বর্তমানের দখলদার ইউনূস সরকারের আইন উপদেষ্টা ষাঁড় আসিফ, সে বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে দায়ী আওয়ামী লীগ। আমি বুঝলাম না আওয়ামী লীগ কিভাবে দায়ী। তারা বলে যে 17 বছর উনি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 15.5 বছর। এর ভিতরে উনি হসপিটালাইজ ছিলেন, উনি জেলে ছিলেন না একদিনের জন্য, উনি হসপিটালাইজ ছিলেন। এবং জামাত নিয়ন্ত্রিত হসপিটাল, ন্যাশনাল হসপিটালে ওনাকে 2021 সাল থেকে আর রাখতে চান নাই। ওনার ট্রিটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগের বড় নেতা। টিপু মুন্সির হসপিটাল, এভার কেয়ার হসপিটালের মালিকানার 70% টিপু মুন্সির। সেই হসপিটালে ওনার ট্রিটমেন্ট হয়েছে 2021 সাল থেকে। এবং আজকে যখন উনি মৃত্যুবরণ করেছেন, সেই হসপিটালে মৃত্যুবরণ করেছেন। তাহলে এখানে ট্রিটমেন্টের ওনার ঘাটতি করলো কোথায়? 21 সাল থেকেই তো এই হসপিটাল, যে হসপিটালের উপর খালেদা জিয়ার নিজের একটা ভালোবাসা ছিল বা কনফিডেন্স ছিল যে এই হসপিটালে ট্রিটমেন্ট হবে, উনি যতবারই অসুস্থ হয়েছেন উনি নিজেই বলেছেন আমাকে এভার কেয়ারে নিয়ে যাও, কিন্তু জোর করে নেয়। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আওয়ামী লীগ সরকার জোর করে এভার কেয়ার হসপিটাল তখন পাঠাইছিল। গত 17-18 মাস ধরে তো এভার কেয়ারে আওয়ামী লীগ নাই। তাহলে এই 17 মাসও তো 3বার গিয়েছেন উনি এভার কেয়ারে, বারবার। এভার কেয়ারে ওনার ট্রিটমেন্ট হয়েছে না? সর্বোচ্চ হাদি, এই যে শুয়োরটা মারা গেল, তারও তো লাস্ট ট্রিটমেন্ট সে এভার কেয়ার হয়েছে। 12 তারিখ গুলি খেয়েছে, 13 তারিখ মারা গেছে, সে এভার কেয়ার থেকে মরা লাশ সিঙ্গাপুর নিয়ে গেছে তারা। তো এভার কেয়ারে নিচ্ছে, এভার কেয়ার তো টিপু মুন্সি হসপিটাল, এভার কেয়ার তো আওয়ামী লীগের নেতার হসপিটাল, সেটার উপর কনফিডেন্স আছে। কই জামাত বিএনপির হসপিটালে তো যায় নাই, এরপরও বলেন যে আওয়ামী লীগ। এগুলো হচ্ছে যে আসিফ নজরুল, তারা এই যে আওয়ামী লীগ মারছে এটার একটা রেশ তুলে, এই কথাটা তুলে আরেকটা গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছেন। কারণ হচ্ছে দখলদার সরকার, দখলদার ইউনুসীয় গভর্নমেন্ট, শুধু এদের কাজই হচ্ছে এটা। এবং আজকে যেমন আপনার তারেক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মী যারা চায় তারা জানাজায় পড়তে আসতে পারবেন, জানাজার মধ্যে কোনো মব হবে না, কাউকে ভুয়া বলা হবে না, কাউকে মারধর করা হবে না, কাউকে অ্যারেস্ট করা হবে না, আপনারা আসেন। উদ্যত আহ্বান। এই আহ্বানে যদি আপনাদের নেতাকর্মী কেউ যদি যান, জানাজা পড়তে যাবেন, সেটাতে কোনো দুঃখ নাই। কিন্তু আপনি আসার পথে বা যাওয়ার পথে আপনার উপর যে কিছু হবে না তার গ্যারেন্টি কে নিচ্ছে? বা আপনি আসা যাওয়ার পরেই ওখানে যে মপ করবে না তার গ্যারেন্টি কি? মৌলবাদী গভর্নমেন্টের মৌলবাদী কিছু, এই জামাত, এনসিপি সহ আরো কিছু মৌলবাদীদের অলরেডি আজকের দিনের প্ল্যান যে আগামীকাল জানাজার পরে তারা যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে। জানাজা দাফন টাফনের পরে হয়তো একটা গ্যাঞ্জাম করতে পারে সারা বাংলাদেশে, এবং এটা বিএনপির নাম দিয়ে করবে আসলে মৌলবাদীরা।
সেইখানে কিন্তু বিএনপি থাকবে না, করবে মৌলবাদীরা, নামটা পড়বে বিএনপি। এটা হচ্ছে যে রাজনীতি ওদের। ওরা দেশের ভেতরে আবার আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারেক, হয়তো আপনারা বলতে পারেন তারেক জিয়া কি বুঝে না? না ভাই, বুঝে কি বুঝে না, মা মারা গেছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই উনি তো আরো আগে মারা গেছে, লাশ এতদিন রাখছিল। ভাই যাই হব, এরকম অনেক আছে যে মারা যাওয়ার পরে 15 দিন 20 দিন, আমার দেখা 2 মাসও লাশ ফ্রিজিং এ ছিল, ছেলে মেয়েরা আসার পরে লাশ দাফন হয়েছে, এরকম আমার দেখা আছে, নিজের চোখেই দেখছি। সুতরাং উনি মারা গিয়েছেন আগে না পরে সেটা আমার জানার বিষয় না। আজকে ডিক্লেয়ার হয়েছে, এখন আগামীকাল ওনার দাফন হবেন। এগুলো নিয়ে আসলে একটা পরিবারের একটা লোক দাফন হওয়ার সময়টা থেকে প্রচন্ড ব্যথা অনুভব হয় ওই পরিবারের। ওদের তখন আর কিছুই থাকে না, কি বলবে না বলবে কোনো ইয়ে থাকে না। এই সুযোগটাকে নিয়ে বিএনপিকে সম্ভবত আরো বেশি কালার করার জন্য জামাত ইসলাম কিন্তু এই কাজটা করার চেষ্টা করছে। যেটুকু আমার কাছে এখন পর্যন্ত রিপোর্ট বা আমি এখন পর্যন্ত যা জানি, অলরেডি গোয়েন্দারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নাকি পুলিশের কাছে বলেছে যে কালকে জানাজার পরে একটা কিছু হইতে পারে, এসএসএফ এর নিরাপত্তা উঠে যাবে আপনার এভারকেয়ার হাসপাতাল থেকে। এমনও হইতে পারে যে এই মৌলবাদীরা গিয়ে এভারকেয়ার হাসপাতালও জ্বালিয়ে দিতে পারে, তেমনও একটা প্ল্যানিং তাদের আছে। সব মিলিয়ে এগুলো নিয়ে আরেকটা রাজনীতি হচ্ছে। বিএনপিকে হয়তো একটা বিপদে ফেলানোর জন্য বা আরো কোণঠাসা করে ফেলানোর জন্য সারা দেশে অরাজকতা করে বলে যে এটা বিএনপি করেছে সেইটা। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী যারা আছেন অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, যারা করেছেন করেছেন, যারা করেননি তারা করেননি। তবে কেউ ভুল করেও কালকে লাশ দাফন বা আপনার জানাজা পড়ার জন্য গেলে আমার মনে হয় এটা রং ডিসিশন হবে। সেটা গেলে হয়তো মবের শিকার হবেন, অ্যারেস্ট তো হবেন সেটা বাস্তব, কিন্তু মবের শিকার হবেন। বাহিরে ভিতরে কোথাও না কোথাও হয়তো মব করবে, এবং এটার ফুল প্রিপ্ল্যান্ড আছে তাদের। সুতরাং সেই জন্যই বলি যে এই যে মারা গেলেন আমাদের দেশের একজন নেত্রী মারা গেলেন, এটা উনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, উনি মারা গিয়েছেন, ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু ওনার এই মৃত্যুটাকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সেটার নিন্দা জানাই। সুতরাং আপনারা সকলে এই বিষয়টাকে একটু নজর দিয়ে চিন্তা করেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা আসে 30 ডিসেম্বর ভোরে সকাল 7টার দিকে। বিএনপির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় বেগম জিয়া সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। প্রায় 80 বছর বয়সী নানান রোগে ভুগতে থাকা খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর মাত্র 2 দিন আগেই ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আলো ঝলমল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ারে ভর্তির শুরুর দিকে বিষয়টি নিয়ে তেমন হইচই না হলেও 27 নভেম্বরের দিকে জানা যায় অবস্থা সংকটজনক। এরপর তাকে দেশের বাইরে পাঠানোর জন্য কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও চরম অবস্থার কারণে তা ব্যর্থ হয়। অবশেষে নিজের দেশের মাটিতেই শেষ হলো বর্ণাঢ্য এক জীবনের অধ্যায়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া বেগম জিয়া মৃত্যুর পরেও যেন জাতীয় ঐক্যের সুযোগ এনে দিয়েছেন। প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দিয়েছেন শোক বার্তা। বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবেও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। তারেক রহমান সহ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান শেখ হাসিনা। শোক জানিয়ে একই ধরনের বার্তা দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশের ঘটনাকে অনেকেই মনে করছেন আগামী রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে। তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্যে দেখা যাচ্ছে আবারও দোষারোপের রাজনীতির ইঙ্গিত। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির পক্ষ থেকে কাউকে দোষারোপ করা না হলেও নিরপেক্ষ সরকার বলে নিজেদের দাবি করা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে।
30 ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে শেখ হাসিনা এবং তার সরকারের অবশ্যই দায় রয়েছে। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুর পর প্রতিবেশী দেশ থেকেও আসছে তাৎপর্যময় প্রতিক্রিয়া। বিশ্ব নেতাদের মধ্যে প্রথম শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফেসবুক ও এক্সে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদী জানান, তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। এর আগে 1 ডিসেম্বর বেগম জিয়ার সুস্থতা কামনা করেও বার্তা দিয়েছিলেন মোদী। জানান, খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত রয়েছে। প্রয়াত খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতের কোনো মন্ত্রী ঢাকায় আসছেন। এই ঘটনাকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে এর মাধ্যমে গণতান্ত্রিক শক্তি ও ব্যবস্থার প্রতি প্রতিবেশী দেশের সমর্থন আরো দৃশ্যমান হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের প্রধান দলগুলোর সঙ্গে দিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আগ্রহ পরিষ্কার হচ্ছে জয়শঙ্করের ঢাকায় আসার মাধ্যমে। এই বার্তা অন্তর্বর্তী সরকার এবং তার ডানপন্থী সমর্থকদের জন্য খুব একটা স্বস্তিকর নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হওয়া প্রচারণা থেকে সেটি পরিষ্কার হয়ে উঠছে। দর্শক, বেগম জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে আরো কয়েকটি দেশের মন্ত্রী সহ প্রতিনিধিরাও আসছেন ঢাকায়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, দেশের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত আলী হায়দার আহমেদের আসার কথা রয়েছে। এছাড়া আরো কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন জানা যায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 31 ডিসেম্বর বেলা 2টায় অনুষ্ঠিত হবে জানাজা। এজন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঘোষণা করা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জানাজার জন্য 31 ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজা শেষে তাকে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার মৃত্যুর পর ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকসভা মুহূর্তে সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই সময় কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এই সময় সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। খালেদা জিয়ার নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রায় 2 সপ্তাহের ব্যবধানে এ ধরনের 2টি ভাষণ দিলেন অধ্যাপক ইউনূস। এর আগে ওসমান হাদির মৃত্যুর পরপরই 18 ডিসেম্বর রাতে জাতির সামনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেই সময়ও দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অস্থিতিশীলতা তৈরি না করার অনুরোধ করেন। তবে এর কয়েক ঘন্টার মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। এবার নতুন করে কোনো সংঘাতের আশঙ্কা আছে কি না তা পরিষ্কার করেনি সরকার। তবে অধ্যাপক ইউনূসের ভাষণের একটি বড় অংশ জুড়ে ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। একই সঙ্গে জানাজা ও দাফন ঘিরে নেওয়া হচ্ছে নজিরবিহীন কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর 10,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বেগম জিয়ার শেষ বিদায়ের আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকার উদ্বেগ মোটেই অস্বাভাবিক নয়। বিশেষ করে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে একটি বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। সামগ্রিকভাবে তাই সুশৃঙ্খল ব্যবস্থাপনা হয়ে উঠেছে টপ প্রায়োরিটি। বিএনপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলায় খালেদা জিয়ার জন্ম। তবে বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে তার জন্মদিন নিয়ে নানা আলোচনা ও বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। দেশভাগের আগে ওই সময়টায় জলপাইগুড়ি দিনাজপুরের মধ্যেই ছিল। জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও 15 আগস্টে তিনি তার জন্মদিন পালন করতেন। তবে 1991 সালের 20 মার্চ দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত খবরে বাসসের সূত্রে উল্লেখ করা হয়েছিল জন্মদিন 1945 সালের 19 আগস্ট। 1947 সালে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশের দিনাজপুর শহরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। গৃহবধূ থেকে দেশের উত্তাল রাজনীতিতে দলের হাল ধরা বেগম জিয়া ক্রমশ পোড় খাওয়া এক রাজনৈতিক ব্যক্তিতে রূপান্তরিত হন।
4 দশকের বেশি সময় তিনি বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। 3 দফায় 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে করেছেন দেশ শাসন। নিজের 43 বছরের রাজনৈতিক জীবনের 41 বছরে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার দায়িত্বে ছিলেন। তবে বেগম জিয়ার উপর প্রকাশিত একাধিক বই থেকে জানা যায় রাজনীতিতে আসার কোনো ইচ্ছে তার ছিল না। 1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1982 সালের 24শে মার্চ ভোরে সেনাপ্রধান জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর বিএনপির দলীয় রাজনীতিতে বিচারপতি সাত্তার প্রভাবহীন হয়ে পড়েন। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান, এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন ছিল অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। ওই সময় খালেদা জিয়াকে রাজনীতিমুখী করতে বিএনপির মধ্যে চাপ তৈরি হয়। বিচারপতি সাত্তার রাজনীতি থেকে অবসর নিলে 1984 সালের 12ই জানুয়ারি খালেদা জিয়া হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর 1984 সালের 1 মে তিনি হন দলের চেয়ারপারসন। বিডি নিউজ 24 এক খবরে বলা হয়েছে, পরের বছরগুলোতে খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের দুই নেত্রীর একজন, বিদেশি সংবাদ মাধ্যমের ভাষায় দুই বেগমের একজন। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণ মেয়াদে সরকার পরিচালনা করেছেন 2 বার। বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে, সমর্থকরা যেমন খালেদা জিয়াকে তার আপসহীন দেশ নেত্রী বলে মনে রাখবে, ইতিহাসের পাঠে সমালোচনার কলমে তার হাবভাব আর জামাতের যোগের কথাও লেখা থাকবে। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ 2019 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, খালেদা জিয়ার প্রথম শাসনামলে দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি, কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে। বিবিসি বাংলার ওই খবরে বলা হয়েছে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি 2019 সালে বিবিসি বাংলাকে বলেছিলেন, 1996 সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেয়া। রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল। তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে। ক্ষমতায় মেয়াদের একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছেন ওলি আহমেদ, যিনি এক সময় বেগম জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। জরুরি অবস্থার মধ্যে 2007 সালে গ্রেপ্তার হন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান। 1 বছর পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। তারেকও মুক্তি পেয়ে লন্ডনে চলে যান। তিনি ফেরেন প্রায় 18 বছর পর গত 25শে ডিসেম্বর। খালেদা জিয়ার মতো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনাও সে সময় গ্রেপ্তার হয়েছিলেন। জরুরি অবস্থার মধ্যে আলোচনা ছিল দুই নেত্রীকে বাংলাদেশের রাজনীতি থেকে বাদ দেওয়ার -2 থিওরি। খালেদা জিয়ার নেতৃত্বে 2008 সালের 9ম সংসদ নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পায়। বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেই ভরাডুবির পর আর কখনো ক্ষমতায় যেতে পারেনি খালেদা জিয়ার দল বিএনপি। 2018 সালে এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় 2 বছর সাজা ভোগ করতে হয় তাকে। পরে শর্ত সাপেক্ষে মুক্তি মিললেও এক প্রকার বন্দি জীবন কাটতে হয় বিএনপির চেয়ারপারসনকে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে 7ই আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। পরে উচ্চ আদালত তাকে 2 মামলা থেকেও খালাস দেয়। মুক্তি মিললেও শারীরিক অসুস্থতার কারণে দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে অংশ নিতে পারছিলেন না তিনি। দর্শক, এবার কেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা পর্যন্ত জানাজা এবং দাফন সবকিছু
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তার জানাজা, দাফন সহ প্রতিটি অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি। এর মধ্য দিয়ে অবসান করছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বর্ণাঢ্য একটি অধ্যায়। তবে মৃত্যুর পরেও বেগম জিয়া যে ঐক্যের আবহ তৈরি করেছেন তার সুফল কি নিতে তৈরি বাংলাদেশ? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।